মাত্র ৯ বছরের একটি ছোট্ট মেয়ে। এই বয়সে যেখানে একটি শিশুর দায়িত্ব হওয়া উচিত ছিল কেবল পুতুল খেলা আর স্বপ্ন দেখা, সেখানে তাকে তুলে নিতে হয়েছে পুরো একটি পরিবারের ভার। চারপাশে ছিল না কোনো আপন সঙ্গী, না ছিল একটুখানি বুঝে নেওয়ার চোখ। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত এক একটা লড়াই। তবুও সে কখনো পিছিয়ে যায়নি, হাসি মুখে সবকিছু মেনে নিয়েছে। কারণ তার জীবনে ছিল একজন নিঃস্বার্থ বন্ধু, যার সহচর্যে সেই কঠিন সময়গুলো একটু সহজ হয়ে উঠেছিল। এই গল্পটা শুনে মনে হবে বুঝছে কোনো সিনেমার কল্পকাহিনী, কিন্তু না, এটি একেবারেই বাস্তব। আর এই গল্পের নাম কাদম্বরী। যারা বাংলা সাহিত্য ভালোবাসেন তারা নিশ্চয়ই একবার হলেও এই নামটা শুনেছেন। অনেকেই আবার মনে করেন কাদম্বরী ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমিকা। কেউ কেউ আবার বলেন তিনি ছিলেন রবি ঠাকুরের অনুপ্রেরণা। কিন্তু আদতে কে ছিলেন এই কাদম্বরী? কেন তার নাম আজও সাহিত্যপ্রেমীদের হৃদয়ে বিষাদের প্রতীক হয়ে রয়েছে? আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই না বলা গল্প। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাদম্বরী উপন্যাসকে কেন্দ্র করে নির্মিত এই গল্পটি। একটি মেয়ে, একটি গল্প আর একটি অমোঘ নিঃসঙ্গতা। চলুন তাহলে বেশি দেরি না করে এই হৃদয় ছোঁয়া গল্পটা দেখে নেওয়া যাক। ১২৭৫, ২৩শে আষাঢ়। মাত্র ৯ বছর বয়সী কাদম্বরী, যার গায়কিরা জড়িয়েছে বিয়ের লাল বেনারসি। জোড়াসাঁকো ঠাকুর পরিবারে যতীন্দ্রনাথ ঠাকুরকে বিয়ে করে এই বাড়িতে বউ হয়ে এসেছেন তিনি। তার আশেপাশে সবাই রাজকীয়ভাবে পরিপাটি হয়ে তার বিয়ে আর বিয়ের কাজ নিয়ে ব্যস্ত। আর সে নিজে তাদের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছে লাল শাড়ির আড়ালে। তখনই তার চোখে পড়ে তার বয়সে একটা ছোট্ট ছেলে রবির দিকে। এই রবি হলো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ কাদম্বরী সম্পর্কে ছোট দেওর। রবিকে বাড়ির সবাই আদর করে রবি বলে ডাকতো। দেয়ালের আড়াল থেকে রবীন্দ্রনাথ ঠাকুর তার বৌদিকে দেখার চেষ্টা করে। এরপর ধীরে ধীরে কাদম্বরী এই বড় জমিদার বাড়ির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে শুরু করে। কিন্তু এতটুকু একটি মেয়ের তো প্রয়োজন তার বয়সে একজন খেলার সঙ্গী। আর কাদম্বরীর এই বন্ধু আর খেলার সাথে হয়ে ওঠে তার দেবর রবীন্দ্রনাথ ঠাকুর। তারা দুজনে একসঙ্গে পড়াশোনা করে, খেলা করে, একে অপরের সঙ্গে গল্প করে। মাঝে মাঝে রবি কাদম্বরীর সঙ্গে খুব দুষ্টুমিও করত। রবির কাদম্বরীকে বিরক্ত করতে বেশ ভালোই লাগতো, তবে এতে কখনো কাদম্বরী কোনো কিছু মনে করতো না, বরং তার ভালোই লাগতো। তারা একসঙ্গে চাঁদ দেখার জন্য ছাদেও যেত, সবকিছুই করত। ঠাকুর বাড়ির মেজবউ জ্ঞানদানন্দিনী, তিনি ছিলেন শিক্ষিত এবং রূপে যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতীও। এই মেজবউয়ের সঙ্গে কাদম্বরীর স্বামী যতীন্দ্রনাথের খুব ভালো একটা সম্পর্ক ছিল। তারা একে অপরের সঙ্গে সব বিষয়ে আলোচনা করত। রাজনীতি, উপন্যাস, সাহিত্য, এমনকি ব্যবসা, সবকিছুই তারা একসঙ্গে আলোচনা করত। কিন্তু তাদের এই আলোচনার কোনো কিছুই কাদম্বরী বুঝতো না। সে শুধু তাদের দুজনের কথা অবাক দৃষ্টিতে তাকিয়ে শুনতো। তো যাই হোক, কাদম্বরীকে কখনো কেউ এই বাড়িতে মেনে নিতে পারেনি, কারণ কাদম্বরী ছিল খুব গরিব। আর এই বিয়েটা যেহেতু যতীন্দ্রনাথের বাবা ঠিক করেছিল, তাই এখানে কারোর আর কোনো কিছু বলা ছিল না। কাদম্বরীর বাবা তার শ্বশুর বাড়িরই কাজের লোক ছিল, যার কারণে কাদম্বরীর শ্বশুর তার বাবাকে কিছু টাকা দিয়ে এই বাড়ির কাজ থেকে ছাড়িয়ে দেয়। একে তারা নিচু জাত, তারপর পুতের বউয়ের বাবাকে দিয়ে কাজ করানোর বিষয়টা তারা খুব ভালো চোখে দেখেনি, যার কারণে এমনটা করেছে। দেখা যায় কাদম্বরী তার বাবাকে হারিয়ে অনেক ভেঙে পড়ে। সে পুরোপুরি বাড়িতে একা হয়ে পড়ে। এখন তার কথা বলার মতো আর কেউ নেই। তার এমন কান্নাকাটি দেখে রবির ভীষণ খারাপ লাগতো। তাছাড়া মাঝে মাঝে এই বিষয়গুলো তার হাজবেন্ডও খেয়াল করতো, কিন্তু সে সবসময় তার পাশে থাকতে পারতো না। তাকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হতো। আর এমন সময় তাকে সব দিক থেকে সাপোর্ট দিয়েছিল রবি। আর এইভাবেই কাদম্বরী রবির সাথে খুব ভালো একটা বন্ধুত্ব শুরু হয়। এইভাবেই দিন যায় আর তারা ধীরে ধীরে বড় হয়ে ওঠে। তারা শৈশব কৈশোর ছেড়ে যৌবনে পা দিয়েছে। দুজন বড় হলেও তাদের ছোটবেলাকার বন্ধুত্ব আর স্বভাব কোনো কিছুই যায়নি। তাই তারা এখনো বেশিরভাগ সময় একসঙ্গে আড্ডা দিয়ে কাটাতো। আর এখন কাদম্বরীর স্বামী আরো কাজে ব্যস্ত হয়ে গেছে, তাই সে এখন প্রায় বাড়ির বাইরে থাকে। সেই সময়গুলোতে কাদম্বরী রবির সঙ্গেই গল্প করে কাটাতো। তবে কাদম্বরী তার স্বামীকে ভীষণ ভালোবাসতো এবং তাকে সম্মানও করত। এতটাই সম্মান করত যে তারা কখনো দুজনে প্রেমিক প্রেমিকা হয়ে উঠতে পারেনি। একে অপরের সঙ্গে মনের কথা বলতে পারতো না, কারণ কাদম্বরীর বয়সের তুলনায় যতীন্দ্রনাথ অনেক বড় ছিল, যার কারণেই হয়তো তাদের ভিতরে এই দূরত্বটা সৃষ্টি হয়েছিল। তো একদিন তারা সবাই বসে আড্ডা দেওয়ার সময় কাদম্বরী সেখানে আসলে তার মেজজা কাদম্বরীকে দেখে বেশ হিংসায় জ্বলে পুড়ে উঠে, কারণ কাদম্বরী এখন তার থেকে কয়েক গুণ ছাড়িয়ে গেছে, রূপে গুণে বেশি সুন্দরী হয়ে উঠেছে। আর এই বিষয়গুলোই জ্ঞানদানন্দিনী খুব ভালোভাবে মেনে নিতে পারছে না। কাদম্বরীর বড় যাও একজন সাহিত্যিক ছিলেন। তিনি পুরুষ শাসিত সমাজের নারীদের অধিকার নিয়ে লেখালেখি করতেন।
করত। তার একটা মেয়েও ছিল, যার বয়স মাত্র 2.5 বছর। মেয়েটার নাম উর্মিলা। যেহেতু উর্মিলার মা সারাক্ষণ লেখালেখি নিয়ে ব্যস্ত থাকতো, তাই সে তার ছোট্ট মেয়েকে তেমন একটা সময় দিতে পারতো না। তাই উর্মিলা কখনো কাজের লোক বা কখনো কাদম্বরীর কাছে মানুষ হতে থাকে। কাদম্বরী উর্মিলাকে অনেক ভালোবাসতো। যেহেতু কাদম্বরী এখনো মা হতে পারেনি, তাই সে নিজের মেয়ের মতোই উর্মিলাকে সারাক্ষণ কাছাকাছি রাখতো। এমনকি তার দেবরের লেখা কবিতাগুলো গান বানিয়ে সে উর্মিলাকে নিয়ে নেচে নেচে শোনাতো। তো যাই হোক, বড় হওয়ার সাথে সাথে কাদম্বরী চাইতো তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। সব সময় যতীন্দ্রনাথের সামনে সে পরিপাটি হয়ে থাকতো। এমনকি যতীন্দ্রনাথ যা পছন্দ করত সেই সাহিত্য নিয়ে বিভিন্ন কথা বলতো। একদিন দুপুরে কাদম্বরী অনেক সাজুগুজু করে তার বরের সঙ্গে তার পছন্দ সাহিত্য নিয়ে কথা বলে, কিন্তু দেখা যায় সেই দিকে যতীন্দ্রনাথ কোনো প্রকার কোনো লক্ষ্যই করে না। কিন্তু এমন সময় সেখানে মেজবউ এসে হাজির হলে যতীন্দ্রনাথ মেজবউকে দেখার সাথে সাথে শোয়া থেকে উঠে বসে পড়ে আর তার সঙ্গে গল্পে মেতে ওঠে, এবং তারা দুজন নিজেদের ভিতর এতটাই আড্ডা দিতে শুরু করে যে এখানে যে অন্য কোনো মানুষ আছে সেটা হয়তো তারা ভুলেই গেছে। এই বিষয়টা সেখানে বসে থাকা জ্ঞানদানন্দিনী লক্ষ্য করে, তাই সে দ্রুত এখান থেকে উঠে যায়, কারণ সেও একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ভালো লাগা খারাপ লাগার বিষয়গুলো সে বুঝতে পারে। এদিকে ছোট থেকে যেহেতু রবীন্দ্রনাথ লেখালেখি শুরু করে, তাই কখন যেন তার লেখার একমাত্র অনুপ্রেরণা হয়ে ওঠে কাদম্বরী দেবী। রবীন্দ্রনাথের সব লেখাগুলোই ছিল কাদম্বরী দেবীকে ঘিরে। রবি সবসময় তার বৌদিকে নতুন বৌঠান বলে ডাকতো। রবির লেখা প্রথম সমস্ত কিছুই সে তার বৌদিকে আগে পড়ে শোনাতো, আর তার এই লেখাগুলো খুব মনোযোগ দিয়ে কাদম্বরী শুনতো। আর তার লেখায় কোথায় ভুল হচ্ছে, কোথায় কি লেখা উচিত, এসব কিছু কাদম্বরী ঠিক করে দিত। তো যাই হোক, বর্তমানে রবীন্দ্রনাথের বিভিন্ন লেখা এখন পত্রিকায় ছাপা হতে শুরু করেছে। তবে কাদম্বরী এই বিষয়টা নিয়ে খুব খুশি, কারণ এই লেখাগুলো কবিতাগুলো আগে রবি তাকেই শোনায়। এমনকি স্বামীর কাছ থেকে অবহেলিত কাদম্বরী ভাবতে থাকে। আর যাই হোক, কোথাও না কোথাও রবীন্দ্রনাথের লেখায় অন্তত তার গুরুত্ব আছে, এইভাবে সে অনেক আনন্দ পেত। তো এইভাবেই কাদম্বরী তার হাজবেন্ডের সমস্ত অভাব রবিকে দিয়েই পূরণ করে নেয়। এখন সে তার স্বামীকে নিয়ে অতটা ভাবে না, অর্থাৎ তার স্বামীর অবহেলাগুলো এখন আর তাকে কষ্ট দেয় না। রবি আর কাদম্বরী সবসময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকতো। তাদের হাসি ঠাট্টা আনন্দ সবসময় লেগেই থাকতো। তাদের এই হাসি খুশির মুহূর্তগুলো বাড়ির বাকি সবার নজরে এসেছিল। রবির সাথে বৌদির সম্পর্কটা দেবর ভাবির চেয়েও বেশি গভীর ছিল, তাই নিয়ে তারা সবসময় আলোচনা সমালোচনা করত। একদিন তো তারা কাদম্বরীর সামনে কথা বলেই ফেলে। কাদম্বরী অনেক কষ্ট পায়, এমনকি তাদের কোনো ছেলে মেয়ে হচ্ছে না এই বিষয় নিয়ে কথা উঠলে কাদম্বরী সেখানে কান্না করে দেয়। এমন সময় সেখানে কাদম্বরীর বরজায় এসে তার মেয়ে উর্মিলাকে কাদম্বরীর কোলে দিয়ে দেয় আর বলে, আজ থেকে উর্মিলা তোর মেয়ে, তুই একে মানুষ করবি। এসব কিছু শুনে কাদম্বরী অনেক খুশি হয় আর উর্মিলাকে বুকে জড়িয়ে ধরে আদর করে। এদিকে রবিকে তার বাবা ডেকে পাঠিয়ে ব্যারিস্টারি পড়ার জন্য বিদেশে যেতে বলে, কিন্তু বিদেশে যাওয়ার জন্য রবির একটু মন টানে না। তবে এখানে রবির কোনো কিছুই করার নেই, কারণ বাবার আদেশ অমান্য করতে পারবে না। তো রবি যাওয়ার আগে কাদম্বরীর সঙ্গে দেখা করতে আসে, অর্থাৎ তার কাছ থেকে বিদায় নিতে আসে। তো দেখা যায় কাদম্বরী রবিকে বিদায় দিতে গিয়ে তার চোখে পানি ছলছল করে ওঠে, তার কণ্ঠ ভারী হয়ে আসে। এই প্রথম হয়তো দুজন দুজনের থেকে আলাদা হওয়ার জন্য কষ্ট পাচ্ছে। তখন কাদম্বরী রবির কাছে আবদার করে বলে, আমি তোমাকে চিঠি পাঠাবো, সেই সাথে তোমার চিঠির অপেক্ষায় থাকবো। এসব কথা বলতে বলতে দুজনেই খুব ইমোশনাল হয়ে যায়। তখন কাদম্বরী রবিকে জিজ্ঞাসা করে, আচ্ছা বিদেশে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? তারা দুজন দুজনকে অনেক ভালোবাসতো, কিন্তু কেউ সমাজ আর সংসারের চাপে কাউকে বলে উঠতে পারেনি। আসলে এই সমাজে এমন সম্পর্ক কেউ মেনে নিবে না, মেনে নেওয়া তো দূরের কথা, ভালো চোখেই দেখবে না। তো যাই হোক, রবি চলে যাওয়ার পরের দিনই যতীন্দ্রনাথ তার স্ত্রীকে নিয়ে কাজের জন্য চন্দ্রপুর চলে আসে। এখানেই তার নতুন ব্যবসার কাজ চলছে। কাদম্বরী তার স্বামীর কাছে থাকলেও এখানে তার ভীষণ একা লাগছিল, কারণ তার সবসময় রবীন্দ্রনাথের কথা মনে পড়ছে। এই বিষয়টা যতীন্দ্রনাথও বুঝতে পারে যে কোনো না কোনো একটা কারণে কাদম্বরী মনমরা হয়ে আছে। তো দেখা যায় রবীন্দ্রনাথ যাওয়ার দুদিন পরেই আবারও বাড়ি ফিরে আসে। আর যখন সে জানতে পারে এখান থেকে কাদম্বরী চন্দ্রনগর চলে গিয়েছে, সে সোজা চন্দ্রনগর এসে হাজির হয়। সে সোজা চন্দ্রনগর এসে তার ভাইয়ের বাড়িতে ওঠে। হঠাৎ করে রবিকে এইভাবে দেখে কাদম্বরী অনেক খুশি হয়। সে যেন তার খুশি ধরে রাখতে পারছিল না। এই বিষয়টা যতীন্দ্রনাথ আরো ভালোভাবে লক্ষ্য করে। এই কদিন যে কাদম্বরী মনমরা হয়ে থাকতো, সে সব কাজে অন্যমনস্ক থাকতো, সে কেমন যেন আজ চঞ্চল হয়ে উঠেছে। কেমন যেন কাদম্বরী তার ভিতরে নতুন প্রাণ ফিরে পেয়েছে। তবে তার ছোট ভাইয়ের প্রতি তার স্ত্রীর এত
কৌতূহলতা যতীন্দ্রনাথের মোটেও ভালো লাগে না। তাই সে বিভিন্ন কাজের বাহানায় রবীন্দ্রনাথকে এখান থেকে বাড়ি যেতে বলে, কিন্তু দেখা যায় কোনো না কোনো ভাবে রবি এখানে থেকে যাওয়ার ব্যবস্থা করত। অন্যদিকে কাদম্বরী রবীন্দ্রনাথকে নিয়ে ভীষণ ভয় পেতে শুরু করে, কারণ আজ না হয় কাল রবির খ্যাতি হয়ে গেলে সে হয়তো তার থেকে অনেক দূরে চলে যাবে, তখন সে একা কিভাবে থাকবে। হয়তো রবীন্দ্রনাথের মনেই থাকবে না রবীন্দ্রনাথের লেখার প্রথম শ্রোতা ছিল তার বৌদি, যার কারণে কাদম্বরী আরো চেষ্টা করে রবির আরো কাছাকাছি আসার, যাতে সে কোনোভাবেই তার বৌদির কথা ভুলে না যায়। তো যাই হোক, এসব দিনে দিনে যতীন্দ্রনাথ সহ্য করতে পারছিল না, এমনকি সে তার স্ত্রীকে সন্দেহ করতে শুরু করেছে, হয়তো তার ছোট ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর অবৈধ কোনো সম্পর্ক আছে। একদিন তারা তিনজন মিলে তাদের জাহাজে ঘুরতে বেরোয়, আর সেখানে বসে তারা তিনজন সাহিত্য সংস্কৃত নিয়ে অনেক আলোচনা করছিল, সেই সাথে হাসি ঠাট্টাও মেতে উঠেছিল। এমন সময় হঠাৎ করে যতীন্দ্রনাথ বলে ওঠে, চল রবি, আমরা এখান থেকে ছাপ দিয়ে দেখি কে আগে সাঁতরে পারে উঠতে পারে। এই কথা শুনে কাদম্বরী রবির হাত ধরে বলে ও এসে কোনো কিছু করতে পারবে না। তখন যতীন্দ্রনাথের মুখ মিলান হয়ে যায়, কারণ তার সন্দেহটাই সঠিক ছিল। সে আসলে পরীক্ষা করে দেখছিল কাদম্বরী তাদের দুজনের ভেতর থেকে কাকে বেশি ভালোবাসে, যার কারণে যতীন্দ্রনাথ অনেক কষ্ট পায়। কাদম্বরী হয়তো কখনো যতীন্দ্রনাথের ছিলই না, বা তার অবর্তমানে অনেক দূরে সরে গেছে। তো পরদিন সকালবেলায় মেজ বৌদির ছেলের জন্মদিনে রবীন্দ্রনাথ আর যতীন্দ্রনাথ দুই ভাই বাড়ি ফিরে আসে, কিন্তু এখানে একা কাদম্বরী থেকে যায়। তবে এখান থেকে যাওয়ার আগে রবীন্দ্রনাথ কাদম্বরীর সঙ্গে দেখা করতে আসে এবং তাকে কথা দিয়ে যায় সন্ধ্যার আগে আমি ফিরে আসব। এরপর বাড়ি আসলে রবির বৌদি তাকে বলে, তুমি কেন এখনো বাড়ি ফিরে আসছো না? ওখানে তোমার কি কাজ? ওখানে পড়ে আছো কেন? এমন পরিস্থিতিতে রবি তার বৌদির কথাগুলো এড়িয়ে যায়। তো যাই হোক, সন্ধ্যায় জন্মদিনের অনুষ্ঠান শুরু হলে সবাই সেই অনুষ্ঠানে অনেক মজা করে, আর তখন মেজ বৌদি যতীন্দ্রনাথকে রাতে এখানে থেকে যাওয়ার কথা বলে। তখন যতীন্দ্রনাথ এখানে থেকে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু রবি এখানে থাকতে চায় না, বরং সে বলে নতুন বৌদি ও বাড়িতে একা আছে। এই বলে সে বৃষ্টিতে ভিজে এখান থেকে চলে যায়। বৃষ্টি ভিজে রবীন্দ্রনাথ কাদম্বরীর কাছে আসলে রবিকে দেখে কাদম্বরী অনেক খুশি হয়। আজ কাদম্বরীরও জন্মদিন ছিল, যার কারণে রবি এইভাবে ছুটে এসেছে তার নতুন বৌদির জন্মদিনের শুভেচ্ছা জানাতে। এত কিছুর পরও রবীন্দ্রনাথ তার বৌদির জন্মদিনের কথা ভুলে যায়নি, আর এসব কিছু দেখে কাদম্বরী অনেক ইমোশনাল হয়ে যায়, রবিকে জড়িয়ে ধরে। এর কিছুদিন পর কাদম্বরী আবারও তার স্বামীর সঙ্গে কলকাতার বাড়িতে ফিরে আসে। তবে কাদম্বরীর মনটা পড়ে থাকে চন্দ্রনগরে, কারণ সে একা নিজের মতো করে চন্দ্রনগরে বেশ ভালোই ছিল। সেই সাথে তার সঙ্গে রবি ছিল, তার স্বামী ছিল, তার সেই সময়গুলো ভীষণ মনে পড়তে থাকে। তো যাই হোক, বাসায় ফিরতে উর্মিলা কাদম্বরীর কোলে চলে আসে। কাদম্বরী অনেকদিন উর্মিলাকে দেখে না, তাই সে উর্মিলাকে দেখা মাত্রই বুকে জড়িয়ে ধরে। তো দেখা যায় কলকাতা ফেরার পর যতীন্দ্রনাথ আবারও তার কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে, আর কাদম্বরী তার পুরো দিন একা একা উর্মিলাকে নিয়ে কাটাতে থাকে। একদিন উর্মিলা দুপুরবেলায় কাদম্বরীর ঘরে বসে খেলছিল, তখন কাদম্বরী বিছানায় ঘুমিয়ে গেলে উর্মিলা সেখান থেকে নেমে গিয়ে সিঁড়ির কাছে চলে আসে, আর দুর্ভাগ্যবশত সিঁড়ি থেকে পড়ে গিয়ে উর্মিলা মারা যায়। উর্মিলার এই মৃত্যুর জন্য সবাই কাদম্বরীকেই দায়ী করতে থাকে। এই ঘটনার জন্য কাদম্বরীকে অনেক বেশি কথা বলা হয়। এরপর থেকে কাদম্বরী ভিতর থেকে অনেক ভেঙে পড়ে। এদিকে জ্ঞানদানন্দিনী তখনকার সময়ে সব থেকে জনপ্রিয় একটা পত্রিকা এনে তার স্বামীকে দেখায়। এই পত্রিকায় রবীন্দ্রনাথের একটা কবিতা ছাপা হয়েছে, আর কবিতাটা রবীন্দ্রনাথ তার প্রেমিকার বর্ণনা দিয়ে লিখেছে। তবে এই বর্ণনার সঙ্গে সবকিছুই কাদম্বরীর কথা মিলে যায়। এসব কিছু ঠাকুরবাড়ির সবাই বুঝতে পারে রবি আর কাউকে নয়, বরং কাদম্বরীকে নিয়েই তার কবিতা লিখেছে। এতে করে ঠাকুরবাড়ির সবার মান সম্মান ধুলে মিশে যাচ্ছিল। এসব কথা জ্ঞানদা দেবী তার হাজবেন্ডকে বুঝাচ্ছিল। মেজ বউ তার হাজবেন্ডকে সতর্ক করে দিয়ে বলে, এর থেকে খারাপ কিছু ঘটার আগে এসব কিছু বন্ধ করতে হবে। যত দ্রুত সম্ভব রবিকে বিয়ে দিয়ে দিতে হবে, কাদম্বরী থেকে দূরে সরাতে হবে। যার কারণে ঠাকুরবাড়ির সবাই উঠে পড়ে রবিকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী খুঁজতে শুরু করে। এই বিষয়টা রবি জানতে পেরে কাদম্বরীকে এসে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি চাও যে আমি বিয়ে করে নি? তখন কাদম্বরী রবিকে বলে, আমি চাই তুমি বিয়ে করো। মূলত কাদম্বরী চাচ্ছিল যে সম্পর্কের কোনোদিন গড়ে উঠবে না, সে সম্পর্ক না থাকাই ভালো। তাই সে বুকে অনেক কষ্ট থাকার পরেও রবিকে বিয়ে করার জন্য বলে দেয়। তো যাই হোক, কিছুদিন পর কাদম্বরী তার হাজবেন্ডের চলাচল দেখে বুঝতে পারে তার হাজবেন্ড তার সঙ্গে একটু অন্যরকম ব্যবহার করছে। সে জানতে পারে যতীন্দ্রনাথ একটা থিয়েটারে নাম লিখিয়েছে, আর সেখানেই হয়তো একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছে। এই বিষয়টা জানার পর কাদম্বরী একদিন লুকিয়ে লুকিয়ে সেই মেয়েটাকে দেখতে আসে এবং তার হাজবেন্ড আসলে জিজ্ঞাসা করে, তুমি কি ওই মেয়েটার সঙ্গে প্রেম করো?
করো, তখন যতীন্দ্রনাথ তার কথা সঠিক কোনো জবাব দেয় না। এদিকে রবিও বিয়ে করে নিয়েছে, আর এ থেকেই রবির সঙ্গে কাদম্বরীর দূরত্ব সৃষ্টি হয়েছে। শুধু যে কাদম্বরী রবির সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় তাই নয়, বরং তার হাজবেন্ডের সঙ্গে আগের তুলনায় অনেক দূরত্ব হয়ে যায়। এখন সে অনেকটা একা হয়ে পড়েছে, তার কথা শোনার মতো কেউ নেই। কাদম্বরীর মেয়ের মতো ছিল উর্মিলা, যাকে নিয়ে সে ভালো সময় কাটাতো। ভালো বন্ধু ছিল রবীন্দ্রনাথ, সেও এখন বিয়ে করে দূরে আছে। আর পড়ে রইল স্বামী, আগে যদিও তাকে একটু ভালোবাসতো, এখন জড়িয়েছে পরকীয়ার সম্পর্কে। একদিন কাদম্বরী রবি ঘরে না থাকায় তার ঘরে আসে, তাদের পুরনো দিনের সমস্ত স্মৃতির কথা মনে করে। এই ঘরে তারা কত গল্প করে হাসি আনন্দ করে কাটিয়েছে। তো কাদম্বরী রবির টেবিলে রাখা বিভিন্ন বইপত্র নিয়ে ঘাটাঘাটি করতে করতে একটা লেখা চোখে পড়ে। সেখানে রবি লিখে রেখেছে, পুরাতন চলে যাও, নতুনকে নিয়ে সবকিছু আরম্ভ হইয়াছে। এই লেখাটা দেখে কাদম্বরী বুঝতে পারে লেখাটা রবি তার জন্যই লিখেছে। অর্থাৎ রবি এখন চাইছে সমস্ত পুরনোকে ভুলে গিয়ে নতুন বর্তমানকে সাজিয়ে নিয়ে তার ভবিষ্যৎ গড়ে তুলতে। আর এসব কিছুতে কাদম্বরী অনেক ভেঙে পড়ে। এরপর সে তার ঘরে গিয়ে নিজেকে অনেক বোঝাতে থাকে। ওই দিন আবার যতীন্দ্রনাথের ব্যবসার একটি উদ্বোধনী অনুষ্ঠান ছিল, সেখানে যতীন্দ্রনাথ তার স্ত্রীকে নিয়ে যাওয়ার কথা ছিল। তাই কাদম্বরী নিজেকে খুব পরিপাটি করে সাজিয়ে নেয়, যাতে তার স্বামীর মন মতো হয় আর তাকে যেন সে খুশি করতে পারে। আসলে কাদম্বরী শেষবারের মতো চেষ্টা করতে চাচ্ছিল, যাতে তার স্বামীর মনে তার জন্য একটু জায়গা করে নিতে পারে। অনেকদিন পর কাদম্বরী যতীন্দ্রনাথের জন্য খুব সুন্দর করে রাজকীয় ভাবে সাজুগুজু করে। এই উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরবাড়ির বউকে তো আর যেই সেই সাজে গেলে চলে না, তাই সে নিজেকে খুব আকর্ষণীয় করে সাজায়। আর এরপর সে তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করে, কিন্তু অনেক রাত হয়ে গেলেও যতীন্দ্রনাথ আর ফিরে আসে না। এক পর্যায়ে কাদম্বরীর ঘুম চলে আসে, আর সে চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়ে। একটা সময় সে ঝটকা লেগে উঠে যায়, আর আয়নায় তাকে দেখে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আবারও সে নিজেকে পরিপাটি করে নেয়। মূলত কাদম্বরী আজ যেন নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছে। সে বারবার শুধু আয়নায় নিজেকে মুগ্ধ হয়ে দেখছিল। এরপর সে বিছানার উপরে রাখা তার স্বামীর একটা পাঞ্জাবি পায়, আর সেটা ঠিক করে রাখতে গেলে পাঞ্জাবির পকেট থেকে একটা মেয়ের চিঠি পায়। আর সে চিঠিটা পড়ে বুঝতে পারে মেয়েটা প্রেগনেন্ট, আর এই সন্তানের বাবা যতীন্দ্রনাথ। এটা দেখে কাদম্বরী অনেক কষ্ট পায়, সে ভিতর থেকে ভেঙে পড়ে। তার হয়তো আর অবশিষ্ট কোনো কিছুই রইল না, কারণ ছোটবেলায় বিয়ে হওয়ার পর থেকে আজ এতগুলো বছর তাদের সংসার, এখনো সে মা হতে পারেনি। তাছাড়া সে তার স্বামীকে সন্দেহ করলেও তার স্বামীকে খুব ভালোবাসে, আর তার জন্য এতদিন আশার আলো জ্বেলেছিল। কিন্তু আজ আর তার মনে কোনো আশা নেই, তাই সে কি করবে কোনো কিছু বুঝে উঠতে পারে না। তাই হাতের কাছে বিষের বোতল পেয়ে সে বিষটাই খেয়ে নেয়, কারণ তার কথা মনে করার জন্য তাকে বোঝার মতো এই পৃথিবীতে আর কেউ নেই। পরদিন সকালবেলা যতীন্দ্রনাথ দরজা ভেঙে ভিতরে এসে দেখতে পায় কাদম্বরী বিছানায় বিষ খেয়ে পড়ে আছে। কাদম্বরীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য সবাই অনেক ব্যস্ত হয়ে পড়ে। দেখা যায় তাতে অনেক দেরি হয়ে গেছে, কারণ কাদম্বরী এতক্ষণে মারা গেছে। কাদম্বরী চিরদিন একাই নিঃসঙ্গ রয়ে গেছে। সে কখনো ভালো স্ত্রী, ভালো প্রেমিকা বা ভালো মা হয়ে উঠতে পারেনি। জীবনে কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলে সে তাকে ছেড়ে অনেক দূর চলে গেছে। তবে এই ঘটনার পর ঠাকুরবাড়ির কেউই কাদম্বরীর এই বিষয়টা কাউকে জানায় না, কারণ এই ঘটনার বাইরে জানাজানি হলে তাদের বদনাম হয়ে যাবে। তাই কাদম্বরীর মৃত্যুটাকে স্বাভাবিক মৃত্যু বলেই চালানো হয়। তবে রবি কখনো কাদম্বরীকে ভুলতে পারেনি, যার কারণে কাদম্বরী মরে যাওয়ার পরও রবীন্দ্রনাথের বহু লেখায় উঠে আসে কাদম্বরীর কথা। তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার বৌদির ছিল মিষ্টি সম্পর্ক, কখনো তাদের সম্পর্ক খারাপ ছিল না। অর্থাৎ কখনো তারা দুজনেই লিমিট ক্রস করেনি, ভালো বন্ধু হয়ে তারা দুজনে একে অপরের পাশে ছিল। আর আজকের এই গল্পটা এখানেই শেষ হয়। তো আপনাদের কাছে কাদম্বরীর এমন মর্মান্তিক শেষ পরিণতি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাছাড়া আপনাদের এই গল্প নিয়ে কোনো মতামত থাকলে সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।